আজকের লেকচার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেল পটেনশিয়াল। সো আমরা যখন ইলেকট্রোকেমিক্যাল সেল দেখতেছিলাম, ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে দুইটা হাফ সেলের সমন্বয়ে গঠিত। আমরা যেটা দেখছিলাম সেটাও দেখতে অনেকটা এরকম ছিল, যে এখানে আমাদের দুইটা হাফ সেল থাকবে এবং আমরা বলছি এটা হচ্ছে আমাদের অ্যানোডিক সেল, আর এইখানে থাকবে হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড থাকবে, যেটা হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে কী করবে, ডুবানো অবস্থায় থাকবে। এবং আমাদের এই পাশে যেটা ছিল ডান পাশে সেটা হচ্ছে আমাদের ক্যাথোডিক সেল, এবং এখানে আমরা বলছি হচ্ছে কপার ইলেকট্রোডটা কী করবে, কপার সালফেট সলিউশনের মধ্যে কী থাকবে, ডিজলভ অবস্থায় থাকবে। সো আমরা যদি সেলটাকে কমপ্লিট করি তাহলে আমরা দেখতেছি যে এটা কী থাকবে, একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে এবং আরেকটা কী থাকবে, আমাদের এখানে সল্ট ব্রিজ থাকে। এখন এক্ষেত্রে যেটা হবে যে আমরা বলছি হচ্ছে অ্যানোডে কী হয়, জারণ হয়। সো আমরা বলছি জিঙ্ক ইলেকট্রোড থেকে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন আকারে সলিউশনের মধ্যে চলে আসে। তার মানে জিঙ্কের এখানে কী হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। আর এই যে ইলেকট্রন দুইটা ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে কপার কী করতেছে, কপার সালফেট সলিউশন থেকে কপার 2+ আয়নটা সেই দুইটা ইলেকট্রন নিয়ে কপার অ্যাটম আকারে পরিণত হচ্ছে এবং সে কী করতেছে, কপার ইলেকট্রোডের উপরে ডিপোজিট হচ্ছে। তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে আর ক্যাথোডে বিজারণ হচ্ছে। আমরা যখন সেলটাকে রিপ্রেজেন্ট করতেছিলাম তখন আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম যে জিঙ্ক টু কী ছিল, অ্যাটম ছিল ইলেকট্রোডের উপরে, সে কী করছে, দুইটা ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ আকারে পরিণত হয়েছে। তার মানে আমরা অক্সিডেশনকে এইভাবে দেখাচ্ছি যে জিঙ্ক ছিল, সে জিঙ্ক 2+-এ পরিণত হয়ে গেছে। তারপর আমরা এখানে সল্ট ব্রিজ দেখিয়েছি দুইটা ভার্টিক্যাল লাইনের মাধ্যমে। তারপর এই দুইটা ইলেকট্রনকে কী করছে, কপার 2+ আয়নটা দুইটা ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হচ্ছে, কপার অ্যাটমে পরিণত হচ্ছে। তার মানে মোটামুটি সেলের রিপ্রেজেন্টেশন এরকম হয় যে অক্সিডেশনটাকে আমরা দেখাই হচ্ছে কি এইভাবে, যে জিঙ্ক অ্যাটম ছিল সে জিঙ্ক 2+-এ পরিণত হচ্ছে, তার মানে ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, আর কপার দুইটা ইলেকট্রন কী করতেছে, গ্রহণ করতেছে এবং সে কপার অ্যাটমে পরিণত হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের অক্সিডেশন এবং আমাদের এই পাশে হচ্ছে আমাদের কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। এখন সেল পটেনশিয়াল যদি আমরা মেজার করি, সেল পটেনশিয়ালটা কি, সেল পটেনশিয়ালটা এখন এখানে অ্যানোডিক যে সেলটা আছে তার একটা সেল পটেনশিয়াল আছে যেটাকে আমরা অক্সিডেশন পটেনশিয়ালও বলতে পারি, আর এখানে হচ্ছে কি রিডাকশন পটেনশিয়াল যেটা হচ্ছে ক্যাথোডের থাকবে, এবং এই দুইটা যোগফলকে আমরা বলতেছি হচ্ছে কি সেল পটেনশিয়াল বা টোটাল সেল পটেনশিয়াল। এখন সেল পটেনশিয়াল জিনিসটা কি আসলে, যে যেহেতু জিঙ্ক কী করতেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে জিঙ্ক ইলেকট্রোডের সাথে আমাদের যে জিঙ্ক সলিউশনটা আছে তার মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সিমিলার ওয়েতে এক্ষেত্রেও কী করতেছে, যেহেতু কপার দুইটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই কপার ইলেকট্রোডের সাথে কপার সালফেট যে সলিউশনটা আছে তার মধ্যে এটা কী থাকবে, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, এবং এই পটেনশিয়াল দুইটার যোগফলকে আমরা বলতেছি হচ্ছে কি টোটাল সেল পটেনশিয়াল। তার মানে হচ্ছে সেল পটেনশিয়াল, বা আমরা এটাকে ই সেল যদি আমরা বলি, ই সেলটা হবে কি ই অক্স, যেটাকে আমরা অক্সিডেশন বোঝাচ্ছি, এবং কি হবে ই রিডাকশন, এটাকে আমরা আরইডি দিয়ে লিখি, এবং অক্সিডেশনটা হচ্ছে আমাদের কোথায়, অ্যানোডে, আর রিডাকশনটা হবে কি ক্যাথোডে। এখন আমরা ইন্টারমিডিয়েটে যখন অঙ্ক করছি তখন আমরা দেখছি যে এখানে প্লাসটা অনেক সময় মাইনাস আকারে পরিণত হয়। কেন হয়? কারণ আমরা জানি যে অক্সিডেশনটা অলওয়েজ কিসে হবে, অ্যানোডে হবে, এবং রিডাকশনটা অলওয়েজ কোথায় হবে, ক্যাথোডের মধ্যে হবে। এবং অনেক ক্ষেত্রেই আমাদের যখন ম্যাথ করার ক্ষেত্রে ভ্যালুগুলো দেয় তখন আমরা দেখি যে যেহেতু কি এখানে কি করার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল হচ্ছে রিডাকশন, বাট দেখা গেল কি আমরা এটাকে এইভাবে লিখছি যে কপার অ্যাটমটাকে আগে লিখছি, তারপরে ভার্টিক্যাল লাইনটা, তারপর হচ্ছে কপার 2+ আয়নটা লিখছি। তার মানে এখানে তার কি পটেনশিয়াল দেওয়া আছে, অ্যাকচুয়ালি অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে, কারণ সে অ্যাটম ছিল, অ্যাটম থেকে কিসে পরিণত হয়েছে, 2+ আয়নে পরিণত হয়েছে, তার মানে ইলেকট্রন সে ছেড়ে দিছে। সো এটা তো হওয়ার কথা না, এটা তো অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াসলি হবে না, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে কি এখানে অলওয়েজ কি হবে, রিডাকশন হবে। সো এখানে যদি আমরা এটাকে স্পন্টেনিয়াস আকারে না প্রকাশ করি, তার মানে আমরা যদি ক্যাথোডে জারণ প্রকাশ করি তখন আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তখন আমাদের এখানে প্লাস সাইনটা কিসে পরিণত করতে হবে, মাইনাস সাইনে পরিণত করতে হবে, এবং এটাই আমরা ইন্টারমিডিয়েটে দেখছি। আবার অক্সিডেশনের ক্ষেত্রে অ্যানোডে যেহেতু অলওয়েজ অক্সিডেশন হয়, সো আমাদেরকে যদি ভ্যালুটা অক্সিডেশন পটেনশিয়াল আকারে না দিয়ে রিডাকশন পটেনশিয়াল আকারে দেওয়া হয়, যেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হওয়ার কথা না, কারণ অ্যানোডে রিডাকশন স্বতঃস্ফূর্তভাবে হয় না, তখন আমাদের এটা যদি ভ্যালুটা দেয়া থাকে রিডাকশন আকারে তখন আমরা এখানে মাইনাস সাইন নিয়ে আসবো, এবং আমাদের ভ্যালুটা অনেক সময় পজিটিভ আমরা দিয়ে দেওয়া হয়, আমরা তখন লেখার ক্ষেত্রে এটাকে নেগেটিভ আকারে লিখে নিব। আচ্ছা, সো আমরা এটা মোটামুটি বুঝতে পারছি। এখন সেল পটেনশিয়াল আমরা বলছি যে দুইটা হাফ সেলের যে পটেনশিয়াল আছে এটা নর্মালি বোল্ট আকারে আমাদের দেওয়া থাকে, যে বলা হবে এটার অক্সিডেশন সেল পটেনশিয়াল হচ্ছে এত বোল্ট এবং রিডাকশন সেল পটেনশিয়াল এত বোল্ট, তাহলে টোটাল সেল পটেনশিয়াল কত, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করে এটাকে ক্যালকুলেট করে ফেলবো। এখন সেল পটেনশিয়াল নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল জিনিসটা কি? স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল হচ্ছে এই যে সেলটা, এই সেলটার যদি
আমরা কয়েকটা কন্ডিশন এখানে কাউন্ট করি যে এই সেলটাতে যে ইলেকট্রোলাইটসগুলো আমরা ইউজ করছি তাদের কনসেন্ট্রেশন, তার মানে ইলেকট্রোলাইটসের কনসেন্ট্রেশন যদি আমাদের এখানে হয় 1 মোল, প্রত্যেকটা ইলেকট্রোলাইটসের দুইটা ইলেকট্রোলাইট সলিউশনেরই কনসেন্ট্রেশন যদি 1 মোল করে হয়, এটা আমাদের ম্যাথে বলে দেয়। তারপর হচ্ছে টেম্পারেচার যদি হয় আমরা 25 ডিগ্রি সেলসিয়াস, বা এটা হচ্ছে 298 ক্যালভিন, 98 ক্যালভিন আকারে দেয়া থাকে। অথবা আমাদের এখানে যদি প্রেশারটা যদি বলা হয় যে অ্যাটমসফেরিক প্রেশার, তার মানে হচ্ছে প্রেশারটা যদি আমাদের 1 অ্যাটমসফিয়ার বলে দেয়, তখন এই সেলটার যে পটেনশিয়ালটা মেজারমেন্ট হবে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল হওয়ার জন্য আমরা এটাকে যদি লিখি স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল, তার জন্য এই কন্ডিশনগুলো অবশ্যই তাকে কী করতে হবে, ফলো করতে হবে। কী কী, যে ইলেকট্রোলাইটসের কনসেন্ট্রেশন হইতে হবে 1 মোল করে, তারপর হচ্ছে টেম্পারেচারটা থাকতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 ক্যালভিন, এবং প্রেশার থাকতে হবে হচ্ছে কি 1 অ্যাটমসফিয়ার। এইটা যদি না ফলো করে বা এর মধ্যে যে কোনো একটা কন্ডিশনই যদি ডিফারেন্ট হয়, তখন আমরা এটার স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়ালটা আমরা এইভাবে মেজার করতে পারবো না। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের তখন একটা ইকুয়েশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন নামে পরিচিত, যেটা ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা হচ্ছে এই সেলটার পটেনশিয়াল ডিটারমাইন করতে পারবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। তার মানে হচ্ছে নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল মেজার করার জন্য আমরা কী করি, নার্নস্ট ইকুয়েশন ইউজ করি, আর স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল ইউজ করার আইডেন্টিফাই করার জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে ইউজ করি। এবং এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়ালকে নট আকারে প্রকাশ করি। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়ালটা হচ্ছে নট সেল আকারে যদি দেওয়া থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। আর নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল মেজার করার জন্য আমরা কী করি হচ্ছে নার্নস্ট ইকুয়েশন ইউজ করি। এখন নার্নস্ট ইকুয়েশন জিনিসটা যদি আমরা একটু দেখি, তাহলে ওইটা কীরকম হবে। সো আমরা এখান থেকে একটু দেখি যে নার্নস্ট ইকুয়েশনটা কীরকম। যে এক্ষেত্রে নার্নস্ট ইকুয়েশন হচ্ছে 1920 সালে ওয়াল্টার এস নার্নস্ট নামক একজন বিজ্ঞানী, যিনি এটার জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন, তিনি হচ্ছে এই ইকুয়েশনটি দিয়েছেন। এবং তিনি যেটা করছে যে কেমিক্যাল এনার্জি, আমাদের যে কেমিক্যাল রিয়াকশানটা হচ্ছে সেল দুইটার মধ্যে, এই কেমিক্যাল রিয়াকশানের ফলে যে এনার্জিটা তৈরি হচ্ছে, এই এনার্জির সাথে আমাদের ব্যাটারি যেটা আমরা ইউজ করছি, ওই ব্যাটারির পটেনশিয়ালের একটা কোরিলেশন দেখানো হয়েছে। তার মানে হচ্ছে আমরা সেল তৈরি করার ক্ষেত্রে আমরা একটা ব্যাটারি ইউজ করছি, আমরা বলছি যে ব্যাটারির একটা সার্টেন পটেনশিয়াল থাকবে, এটা আমরা লাস্ট লেকচারে আলোচনা করছি। এবং এই পটেনশিয়ালের সাথে কেমিক্যাল এনার্জির যে কোরিলেশন, এই কোরিলেশনটা দেখানো হয়েছে কোথায়, নার্নস্ট ইকুয়েশনের মাধ্যমে। এবং নার্নস্ট ইকুয়েশন ইউজ করে আমরা কী তৈরি করতে পারবো, কী বের করতে পারবো, আমরা নন স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল বের করতে পারবো। তার মানে হচ্ছে যখন আমাদের সেলটা টোটাল এনভায়রনমেন্ট, টেম্পারেচার, প্রেশার, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন, ইলেকট্রোলাইটগুলো যদি ডিফারেন্ট হয়, তখন আমরা হচ্ছে নার্নস্ট ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশনটার বিভিন্ন ফর্ম আছে এবং এটার ডিরাইভেশনও আছে। সো আমরা এখন এই ডিরাইভেশনে যাচ্ছি না, আমরা এটা দেখবো না আমাদের লেকচারে। সো এই কোয়েশনটা দেখতে কীরকম, এই কোয়েশনটা হচ্ছে আমরা যেহেতু এক্ষেত্রে কী করবো, সেলই বের করবো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, সেল ইজ ইকুয়াল টু নট সেল। তার মানে হচ্ছে ওই সেলটার স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল কত, এবং কোনো একটা কন্ডিশন, যে তিনটা কন্ডিশনের কথা বলছি, ওই তিনটা কন্ডিশন চেঞ্জ হওয়ার ফলে তার সেল পটেনশিয়ালটা এখন কত হয়ে যাচ্ছে, আমরা ওইটাই কিন্তু মেজার করতেছি এখানে। সো সেলটা হবে কি, আমাদের নট সেলটাও এখানে লাগবে, নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF মাল্টিপ্লাইড বাই লন কিউ। এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন। আমরা জাস্ট ইকুয়েশনটা দেখি এবং এটার সাথে সবগুলো টার্মের সাথে একটু পরিচিত হই। সো নট সেলটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। তার মানে আমাদের যে সেলটার কথা বলা হবে, যে আমরা এর আগে যেটা দেখছি জিঙ্ক এবং কপারের যেই সেলটাতে দেখছি, তার ক্ষেত্রে তো একটা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল আছেই, যেটা ফিক্সড থাকবে। আমরা এখানে বের করব হচ্ছে সেল, মানে তার মানে তিনটা কন্ডিশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তার কী ধরনের পটেনশিয়াল তৈরি হয়েছে সেটা বের করব। তার মানে নট সেলটা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল, সেল হচ্ছে কি এক্ষেত্রে আমরা যে পটেনশিয়ালটা বের করতে চাচ্ছি সেটা। আর হচ্ছে কি মোলার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা এটাকে বলি, যেটার একটা ফিক্সড ভ্যালু আছে। টি হচ্ছে কি টেম্পারেচার, এন হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। আমরা যেমন জিঙ্ক কপারের ক্ষেত্রে দেখছি যে জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কপার 2টা ইলেকট্রন কী করতেছে, গ্রহণ করতেছে। তার মানে এখানে 2টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তার মানে এনের মান হবে 2। এফ হচ্ছে কি ফ্যারাডে কনস্ট্যান্টেরও একটা ভ্যালু আছে ফিক্সড। আর কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো। আবার কিউটাকে আমরা এভাবেও লিখতে পারি হচ্ছে কি P/R বলতে বোঝাচ্ছি হচ্ছে এখানে আমাদের যে আমরা এখানে যেটা দেখছি যে আমাদের এখানে এই ইলেকট্রোলাইটসের কনসেন্ট্রেশন আমরা বলে দিয়েছিলাম আগে কত, 1 মোলার করে। বাট এক্ষেত্রে তো আমরা বলছি যে কনসেন্ট্রেশনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে জিঙ্ক 2+ আয়নের যে কনসেন্ট্রেশন, এটার একটা কনসেন্ট্রেশন এখানে আমাদের দেওয়া থাকবে, এবং এটার ক্ষেত্রেও আমাদের একটা কনসেন্ট্রেশন এই ধরনের ম্যাথগুলোতে দিয়ে দিবে। সো এক্ষেত্রে আমরা বলছি হচ্ছে প্রোডাক্ট এবং হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিওটা হচ্ছে কিউ। তার মানে হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে কি, প্রোডাক্ট হচ্ছে যে
কপার 2+ যেটা ওইটা আমাদের এখানে প্রোডাক্ট হিসাবে আমরা কাউন্ট করবো, আর জিঙ্ক 2+টা হচ্ছে আমাদের কি রিঅ্যাকট্যান্ট হিসাবে আমরা এখানে কাউন্ট করবো। তার মানে হচ্ছে দুইটার রেশিওটাই হচ্ছে কিউর ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি কি নার্নস্ট ইকুয়েশনের সবগুলো টার্মের সাথে আমরা একটু পরিচিত হলাম, এবং এই ইকুয়েশনটাকে বিভিন্নভাবে ডিরাইভ করা যায়, এই সবগুলোর ভ্যালু বসিয়ে দিলে অন্য ধরনের একটা ইকুয়েশনে কনভার্ট করা যায়। আচ্ছা, তারপরে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেল। খুব ইন্টারেস্টিং জিনিস প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল জিনিসটা আসলে কি। প্রাইমারি সেল জিনিসটা নিয়ে যদি আমরা বলি যে প্রাইমারি সেল হচ্ছে নন রিচার্জেবল। তার মানে হচ্ছে আমরা এখানে যেহেতু ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে কথা বলতেছি, তার মানে প্রাইমারি সেলটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, এবং ইলেকট্রোকেমিক্যাল সেলে কী হয়, ইলেকট্রোকেমিক্যাল সেলে কেমিক্যাল রিয়াকশনের ফলে যে এনার্জিটা তৈরি হয় সেটাকে ইলেকট্রিক এনার্জিতে আমরা কনভার্ট করি। এটাই তো আমরা ডেফিনেশনে পড়ছিলাম। তার মানে হচ্ছে প্রাইমারি সেল হচ্ছে নন রিচার্জেবল। তার মানে হচ্ছে প্রাইমারি সেলের মধ্যে যেই রিয়াকশনটা হবে, কেমিক্যাল রিয়াকশনটা হবে, সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেটা কমপ্লিট হওয়ার ফলে যতটুকু এনার্জি, কেমিক্যাল এনার্জি তৈরি হয়েছে সেই এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা পরবর্তীতে আর কি করতে পারবো না, কেমিক্যাল রিয়াকশনটাকে আর রিভার্স করে পুনরায় আবার কেমিক্যাল রিয়াকশনটাকে কী করতে পারবো না, ক্যারি আউট করতে পারবো না। তার মানে এটা হচ্ছে আমরা একবারই ইউজ করতে পারবো সেলটা। টোটাল কেমিক্যাল রিয়াকশন সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে কি এটাকে আর আমরা রিচার্জ করে বা আমরা এটাকে চার্জ দিয়ে পুনরায় কী করতে পারবো না, ইউজ করতে পারবো না। বাট সেকেন্ডারি সেল যেটা আছে সেটা হচ্ছে রিচার্জেবল। তার মানে হচ্ছে সেকেন্ডারি সেলগুলোর মধ্যে যেই কেমিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের ফলে, কেমিক্যাল রিয়াকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কী হয়ে যাবে, যে এনার্জিটা তৈরি হয়েছে কেমিক্যাল রিয়াকশনের ফলে সেই এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেল। যখন এটাকে আমরা আবার কী করলাম, যেমন মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, মোবাইলের ব্যাটারি কী করতেছে, আমরা মোবাইলের ব্যাটারির ভিতরে বিভিন্ন কেমিক্যালস আছে, তারা রিঅ্যাক্ট করে কেমিক্যাল এনার্জি তৈরি করতেছে, যেটা পরবর্তীতে ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হয়ে আমরা চার্জ পাচ্ছি। এখন দেখা গেছে যে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা আবার যখন ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করি তখন ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা রিভার্স হয়ে যায়। তার মানে তারা আবার পুনরায় আগের স্টেটে চলে আসে এবং আবার রিঅ্যাকশনটা শুরু থেকে শুরু হয়। এবং এক্ষেত্রে দেখা গেছে যে বারবার কী হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমরা বারবার রিভার্স করে বারবার হচ্ছে কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড করতেছি। তার মানে হচ্ছে সেকেন্ডারি সেলটা হচ্ছে রিচার্জেবল এবং প্রাইমারি সেলটা হচ্ছে নন রিচার্জেবল। এবং এটার উদাহরণ হচ্ছে কি, সেকেন্ডারি সেলের উদাহরণ হচ্ছে কি জিঙ্ক কার্বন সেল এবং হচ্ছে কার ব্যাটারি, এগুলো হচ্ছে বা মোবাইলের ব্যাটারি, এরা হচ্ছে কি সেকেন্ডারি সেলের উদাহরণ। প্রাইমারি সেলের ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে প্রাইমারি সেল কী করতেছে, কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছে, বাট পরবর্তীতে আবার ইলেকট্রিক এনার্জি আমরা অ্যাপ্লাই করে ইলেকট্রিক এনার্জিটাকে আবার কেমিক্যাল এনার্জিতে আমরা কী করতে পারতেছি না, কনভার্টেড করতে পারতেছি না। তার মানে হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে যেটা তৈরি হচ্ছে সেটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা যখন ইলেকট্রিসিটি দিয়ে তাকে পুনরায় কী করতে চাচ্ছি, রিভার্স করতে চাচ্ছি, সে কী হচ্ছে না, রিভার্স হচ্ছে না। আর সেকেন্ডারি সেলের ক্ষেত্রে দেখা গেছে কী হয়, যে কেমিক্যাল এনার্জিটা কী হচ্ছে, ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে। যখন কেমিক্যাল এনার্জিটা টোটালি ইলেকট্রিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেল, তখন আমরা আবার যখন ইলেকট্রিসিটি তার সাথে কানেক্টেড করি, তার মানে ইলেকট্রিক এনার্জিটা যখন অ্যাপ্লাই করি, তখন সেই ইলেকট্রিক এনার্জিটা আবার কিসে পরিণত হয়ে যাচ্ছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে রিভার্স হচ্ছে, এখানে রিভার্স হচ্ছে না। এটাই হচ্ছে মোটামুটি মূলত পার্থক্য দুইটার মধ্যে। তারপর হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড। রেফারেন্স ইলেকট্রোড জিনিসটা আসলে কি, আমরা এর আগে যে ইলেকট্রোডগুলো দেখে আসছি, যে জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে যেটা দেখছি যে এদের ক্ষেত্রে কি হচ্ছে, পটেনশিয়ালটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বাট রেফারেন্স ইলেকট্রোডটা হচ্ছে একটা ফিক্সড পটেনশিয়াল তার থাকবে, এবং এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না, ফিক্সড এবং স্টেবল একটা কি থাকবে, তার ইলেকট্রোড পটেনশিয়াল থাকবে। এবং এটাকে আমরা ইউজ করে অন্য সেলের কি করতে পারি, পটেনশিয়াল মেজার করতে পারি। তার মানে হচ্ছে আমরা কি করব, রেফারেন্স ইলেকট্রোডটা যেহেতু একটা পটেনশিয়াল আছে যেটা আমরা জানি ফিক্সড, তার সাথে কম্পেয়ার করে অন্য একটা ইলেকট্রোডের যে পটেনশিয়ালের যে চেঞ্জ হচ্ছে সেটা আমরা কি করতে পারবো, মেজার করতে পারবো দুইটা ডিফারেন্স থেকে। যে আমরা ধরে নিলাম যে রেফারেন্স ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে 4, অন্য একটা সেল যেটাকে আমরা বিভিন্ন একটা সেলের সাথে কানেক্টেড করে বা একটা সেল হিসাবে যখন ইউজ করব তখন তার পটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই দুইটার ডিফারেন্স থেকে আমরা বের করতে পারবো হচ্ছে আমাদের ওই সেলটার অ্যাকচুয়ালি পটেনশিয়াল কত ছিল। তার মানে রেফারেন্স সেলের সাপেক্ষে আমরা হচ্ছে অন্য একটা সেলের পটেনশিয়াল আমরা মেজার করতে পারি দুইটার ডিফারেন্স থেকে। এবং এক্ষেত্রে আমরা যে রেফারেন্স ইলেকট্রোড হিসাবে যেগুলোকে ইউজ করতেছি সেগুলো হচ্ছে যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, নর্মাল হাইড্রোজেন ইলেকট্রোড এবং স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড, এদেরকে আমরা হচ্ছে কি রেফারেন্স ইলেকট্রোড হিসাবে ইউজ করি। এবং রেফারেন্স ইলেকট্রোডটা আমরা হচ্ছে পটেনশিওমেট্রিক টাইট্রেশনে মেজার করি ইউজ করি। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা ওই যে ইন্টারমিডিয়েটে একটা পড়ছিলাম, একটা ইয়ার মধ্যে
টেবিলের মতো পড়ছিলাম, যেখানে হচ্ছে বিভিন্ন ইলেকট্রোড পটেনশিয়াল দেয়া আছে, অক্সিডেশন রিডাকশন পটেনশিয়ালের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেটা আমরা বিভিন্ন ইসের মাধ্যমে মুখস্থ করতাম। ওই যে ইলেকট্রোডগুলোর যে পটেনশিয়ালটা, ওইটা মেজার করা হয়েছে মেনলি হচ্ছে কিসের মাধ্যমে, এই রেফারেন্স ইলেকট্রোডের মাধ্যমে। রেফারেন্স ইলেকট্রোডের পটেনশিয়ালের সাথে কম্পেয়ার করে তারপরে ওইটার ইলেকট্রোড পটেনশিয়ালটা মেজার করা হয়েছে। সো আজকের লেকচার এটুকুই থাক, ধন্যবাদ সবাইকে। নেক্সট লেকচারে হচ্ছে আমরা এই রেফারেন্স ইলেকট্রোড ইউজ করে আমরা কীভাবে পটেনশিওমেট্রিক টাইট্রেশন করতে পারি, বাফার সলিউশন কী জিনিস, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন এবং হচ্ছে আরও কয়েকটা টপিক আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।